নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এই বছর থেকে, এবং এই বছরটা বাছা হলো তার কারণ এটি উদয়শঙ্করের ১২৫তম জন্মদিনের বছর। কিন্তু ৮ই ডিসেম্বর 1900-এ জন্মেছিলেন। এটা 2025, তো ১২৫ বছর। আমাদের যে প্রয়াস সেটি হলো উদয়শঙ্করের সঙ্গে যারা কাজ করেছেন, বহুদিন সঙ্গে ছিলেন, তার নিকট আত্মীয় পরিচিতি যার আছে বহুদিন, শুধু নৃত্যকলা তা নয়, তা বাদ দিয়েও যা যা উনি করে গেছেন, তার সঙ্গে যারা সংযুক্ত আছেন সেই সব শিল্পীদের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছি তাদের যে অভিজ্ঞতা, তাদের যে শিক্ষা, তার কাছ থেকে। যেটা গোড়াতেই বললাম, শুধুমাত্র নাচের মধ্যে তার পরিধি নয়, তার অনেক বাইরে, তার বাইরেও মানুষ হিসেবে কীভাবে নিজেকে আরও তৈরি করতে হয় নাচের জন্য, সেই শিক্ষা তারা পেয়েছে। এটি আমাদের প্রথম প্রয়াস। হয়তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রয়োজন মনে করি, বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য, যে যারা উদয়শঙ্করের নামটা হয়তো জানেন, কিন্তু তার কাজ বা কাজের পরিধি কী কী করেছেন সেই সম্বন্ধে হয়তো ততটা সম্যক জ্ঞান নেই। এবং তার ফলে যেটা হয়, তার নাম করে যে নৃত্য তারা পরিকল্পনা করেন এবং বলেন যে এটা বর্তমানের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অনুসরণ করে করছি, সেখানে অনেক খামতি থেকে যায়। সেই খামতিটা যাতে আর না থাকে, ভবিষ্যতের প্রজন্মের কাছে এটা ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপের একটি ক্ষুদ্র প্রয়াস। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, ভুল ত্রুটিগুলো নিজের গুণে মাপ করবেন, এটি আমাদের প্রার্থনা। নমস্কার। নমস্কার। আমরা জানি যে কিংবদন্তি নৃত্যশিল্পী উদয়শঙ্কর, ওনার ১২৫তম জন্মদিন আসছে আগামী ৮ই ডিসেম্বর ২০২৫-এ। সেই উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন উদয়শঙ্কর নৃত্যশৈলীর কাছাকাছি যারা এসেছিলেন এবং উদয়শঙ্করের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কাছে চলে যাচ্ছে। তাদের যা এক্সপিরিয়েন্স সেগুলো আমাদের মানে যে আর্কাইভ তাতে রাখার জন্য, এবং সেই উদ্দেশ্যে আমি আজকে চলে এসেছি আরেকজন বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী শ্রী প্রদীপ্ত নিয়োগী। নমস্কার। আমার দাদা প্রদীপ্ত দা, কারণ অনেকটাই ছোট ছিলাম আমি, তখন থেকে প্রদীপ্তদার সঙ্গে মঞ্চ শেয়ার করার সুযোগ মিলেছিল আমার। তো প্রদীপ্তদার কাছে এসেছি। আসলে প্রদীপ্তদার কাছে এসেছি অনেক প্রশ্ন নিয়ে। তো প্রথম যে কথাটা আমি জানতে চাই, যেটা হয়তো আজ অব্দি আমার তোমার কাছ থেকে জেনে ওঠা হয়নি, যে তোমার নৃত্য জগতে এই পদার্পণটা কি করে হয়? তার আগে আমি অনেক ধন্যবাদ জানাই তোমাদের, যে তোমরা আমাকে আমার কাছে এসছো এবং এইটা করছো, এই থ্যাংক জন্য ইউ আমি দাদা। ধন্যবাদ কিন্তু তোমাদের, আসলে ফেডারেশনকেও ধন্যবাদ জানিয়ে আমি এবার বলছি। হ্যাঁ, বলাটা হচ্ছে যে আমার ডান্স নিয়ে আমার জন্ম। মা বলতেন মা বলতেন যে তুমি সব সময় নাচ করতে, এবং যখন 4-5 বছর বয়স হলো তখন আরো নাচ করতে। মানে এরকম দেখে আমি তখনকার সময় খোঁজ করে এখানে কে এরকম নাচ শেখায়, তানার কাছে আমি নিয়ে যেতাম। তানার নাম হচ্ছে সুজিত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তোমার প্রথম নৃত্যগুরু। আমার প্রথম নৃত্যগুরু সুজিত। উনি
খুব বড় মানে তখনকার দিনে গেজেটেড অফিসার ছিলেন, সই টই সব ওনার কাছে করতে যেতাম। তা উনি আমাদের প্রথমেই বলতেন, দেখো আমাকেও এখানে একটা নাচের স্কুলে নাচ শেখাতে বলেছে, আমি কিন্তু ওই জায়গায় না, আমি যেটা ভালোবাসি, যেটা আমার মনে হয় সেটাই আমি আমার মনের নিজের মধ্যে করে আমি বিকশিত করি আর কি। তা যাই হোক, সেইভাবেই ওনার কাছে করা। এবং একটানা আমার পা- ও, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ লাইফ, তিনটেই ওনার কাছে আমি ছিলাম। আর আমি কোথাও যাইনি। উনি যেভাবে আমাদের করতেন, এক একটা গানের নাচের উপর বেশি হতো, বসন্ত উৎসব, বর্ষামঙ্গল এসব করাতেন এবং নিজে পয়সা খরচা করে মানে অনুষ্ঠান করতেন, পাড়া আচ্ছা এলাকা প্যান্ডেল করে। আচ্ছা। আর আমরা সব শাড়ি টাড়ি জোগাড় করে টগর ফুলের মালা গেঁথে তখন এইভাবে করতাম। আচ্ছা, নীল দিগন্তে ওই নাচছি ফলে, আর কি অসাধারণ আমার লাগতো, আমার প্রাণ মানে মানে খুব খুশিতে হ্যাঁ, ভরে খুব থাকতো। খুশিতে নাচতাম। আর হুম। তুমি তো মানে আমরা জানি যে তুমি কত্থকও করেছো, তো কত্থকও কি ওনার কাছেই তালিম হ্যাঁ, নেওয়া প্রথম? কত্থকও ওনার কাছে। উনি চিত্তেশ দাসের বাবার নাম কি ছিলেন? প্রহ্লাদ দাস। আচ্ছা। প্রহ্লাদ দাসের কাছেই উনি শেখা বলতে একটু কত্থক শিখেছে। ও কত্থক করতেন, তা ওটাও ওনার কাছে করতাম। তা করে তারপরে এক টানা চলে গেল আমার কলেজ লাইফ হয়ে গেল। তখন আমি খবর পেলাম, দিদি আমাকে ফোন করলেন, বামা গার্লস স্কুলের টিচার ছিলেন আমার দিদি, ওখানেই বিশাখা দাশগুপ্ত মানে পণ্ডিত উদয় শঙ্করের একজন সুযোগ্য শিষ্যা, ওখানে চাকরি করতেন। আচ্ছা, তাহলে এবার আমি আহ, এই যে এতদিন যে তুমি রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ করলে কিংবা কত্থক করলে হ্যাঁ। ওনার সঙ্গে ওনার কাছে, এরপরে উদয় শঙ্করের যে নৃত্য ধারা, হুম। সেখানে তুমি এলে কি করে? সেখানে যে বিশাখা দি আমাকে একদম ডাইরেক্ট নিয়ে গেলেন দিদির সামনে। আহ, সেখানে একটা দিদি সন্ধেবেলা মানে? অমলাশঙ্কর। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তো মানে ভয়ে কাঁপছি যে আচ্ছা ওরকম অমলাশঙ্করের গ্রুপে উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার যাব আমি। কালচার সেন্টারটার নামেই আর বিশাখাদি, আমি খুব হই তখন। যেদিনকে আমি গেলাম সেদিনকে দেখলাম সাধন দা, অচ্যুত দা, পিনাকি দা, এনারা সব নাচছেন। আহ, চারজন ছিলেন, আরেকজন বোধহয় শান্তিদা। না, মানিক দা। আচ্ছা মানিক দা, এরা চারজন নাচছেন, পিয়ালি, মমতা শঙ্কর, এরকম এরকম ভাস্বতী, এরা সব তার পার্টনার হিসেবে নানা রকম ডান্স হচ্ছে আর কি। সেটা অনুষ্ঠানটা হবে পাটনাতে। তা আমি বসে আছি, ওদের সব রিহার্সাল হয়ে গেল। তখন দিদি বললেন, তুমি যে এতক্ষণ বসে দেখলে, একটু কিছু দেখাও কি এখান থেকে, বা তোমার কোনো নাচ দেখাও। আমি কি নাচ করেছি জানি না। উনি বললেন যে তোমার যেটা নাচ আমি দেখলাম, তার মধ্যে এতটুকু কোথাও কোনো বেসিক জিনিস নেই। একটা তুমি নাচলে, কোথায় তার হাত, কোথায় কি একটা সেই পদচারণা, মানে কোনো কিছুই নেই, মানে একটা কিন্তু আমি বিশাখার থেকে জানতে পারলাম যে তুমি একদম নাচ পাগল, আমার এইটাই দরকার। একদম বললেন, আমার এটাই দরকার, তুমি যদি জয়েন করো তাহলে এখনই জয়েন করতে পারো। সাথে সাথে আমাকে একটা বললেন যে আমি 5 মে 1970 সালের কথা বলছি, 5 মে দিদির কাছে প্রথম, আর 16 মে পাটনায় যাবেন দিদি 4 দিনের একটা অনুষ্ঠান করতে। তা আমাকে বললেন যে আমরা যাচ্ছি, আমার তোমার মতো বেশ কয়েকটা ছোট ছোট রোলে এরকম ক্যারেক্টার দরকার, তুমি কি যেতে পারবে? ওই দিনেই আমাকে বললেন। আমি তো এক বাক্যে হ্যাঁ। তখন দিদি বললেন যে না, তুমি বাড়িতে জিজ্ঞেস করে, আমি বলছি আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি, আমি নাচ ছাড়া এখন আর কিচ্ছু হবে না, আমি আপনার সাথে যাব। তাহলে এরকম রিহার্সালে তখন বাসন্তী কি একটা স্কুল ছিল, বাসন্তী দেবী কলেজ। বাসন্তী দেবী কলেজ, ওরকম ওইখানে ওদের আচ্ছা ক্লাস বা এটা হতো। আচ্ছা তখন আমি যে টাইমে বললেন আমি চলে গেলাম, আমাকে দিদি অনেক ছোট 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 ক্যারেক্টার দিলেন। একটা সাধনদার সাথে আমি হেঁটেছিলাম মনে আছে, বুদ্ধাং সারানাং গাচ্ছামি, এরকম করে। কি হচ্ছিল মনে হয় সেখানে? বাসব দত্তা। আচ্ছা হ্যাঁ, বাসব দত্তা। আচ্ছা তা যাই হোক, অনেকগুলো ক্যারেক্টার দিলেন, সেগুলো 4-5টা আমার খুব আনন্দ লেগেছে।
সাংঘাতিক একদম। সে আমরা সব একসাথে আছি, এই এই প্রথম গ্রুপে গেলাম, প্রথম একজন, মানে আমি বোধহয় ট্রেনেও চড়েছি প্রথম, মানে এরকম। তা সেই জায়গা থেকে মানে আমার যে কি ভালো লাগা, মানে চিন্তার বাইরে আর কি। আচ্ছা, তো ওই প্রথমেই তো তুমি উদয়শঙ্কর নৃত্যশৈলী দেখলে। এই দেখলাম, হ্যাঁ। আচ্ছা, তো দেখে তোমার বা করে তোমার কি কি মনে হলো যে উদয়শঙ্কর নৃত্যশৈলী কিভাবে, মানে তুমি কি বর্ণনা করবে সেই? আমি যখন প্রথম শিখতে শুরু করলাম, দিদি আমাকে গুরু রাঘবনের কাছে দিলেন। রাঘবন গুরুজি নানা রকম এক্সারসাইজ করালেন, হ্যাঁ, এক্সারসাইজ করালেন, কালাসাম করালেন। তারপরে ওই যখন রিহার্সালে আমি পড়লাম, গিয়ে ওদের পরবর্তীকালে ধরো পাটনার পর আমি হুম। এলাম, তখন কি কি হয়েছিল আমার মনে নেই, কিছু একটা ড্যান্স নামা মতো হয়েছিল আর কি, কুসম্বর সীতাস্বয়ম্বরা বা এই টাইপের আচ্ছা, আরম্ভ হচ্ছে। তাতে যে নাচগুলো করালেন, সে অসাধারণ। মানে আমি কোনোদিন ওই জায়গায়, দিদি বলছেন এই এই তাকানো, তার ব্যাপার, মানে সম্পূর্ণ একটা অন্য জগতে ফিল করলাম আমি। আর যেটা দেখাতেন সেটা তারপর দিন গিয়ে আমি করে দিতাম। সেজন্য দিদি আমাকে খুব মানে এ করতেন, মানে দ্বিতীয়বার আমাকে বলতে হতো না। দেখাতে হতো হুম। না। তার তখন ছন্দ পেলাম, বডি ল্যাঙ্গুয়েজ পেলাম, মানে এইটা একটা বিরাট ব্যাপার। আর একটু প্রোফাইল, একটু একটু এক্সপ্লেন করো, একটু বর্ণনা করো যে কোনটা বিরাট ব্যাপার। এই যে শোল্ডার, আচ্ছা, মানে এই এই দাঁড়িয়েছি, এই মানে সবসময় উনি এইটাকে বড় করতেন, বড় করে রাখতে মানে বলতেন। এটা পিঠে কখনো সিধা না, কখনো কখনো এইটা না। এরকম নয়। এমনকি আমরা বসে থাকলেও দিদি কোথা থেকে দেখছেন, ও পিঠটা এমনি করে বসে আছে, প্লেন হেঁটে এসে পিঠে দুটো কিল মেরে চলে যেত। আবার আমরা আবার মানে এরকম উনি এই ব্যাপারটা ওনার ছিল। আর খুব আমিকে বলতেন, আমিকে খুব বড় করে রাখো, এমনি করে বলো, এমনি করে কথা বলো, হ্যাঁ, কখন এমনি করে না, মানে এই এই ব্যাপারগুলো তখন আমি মানে আয়ত্ত করতে শিখলাম। আর খুব প্রোফাইল আর কি, প্রোফাইলটা মানে এই, ধরো তুমি এখানে একটা হাত দিচ্ছ, এখানে একটা হাত দিচ্ছ, এখানে একটা, কিন্তু এমনি করে না বা এমনি করে দেখানো, পুরো হ্যাঁ, ডাইরেক্ট একদম পুরো প্রোফাইল। প্রোফাইল, পুরো প্রোফাইল। এই যাচ্ছি তো এই যাচ্ছি এরকম, একদম নাক এইখানে এ থাকবে। এটা সাংঘাতিক একটা লাইন। লাইন, লাইনটা খুব এ করতেন আর কি। আচ্ছা, আর অ্যাঙ্গেল বলতেন যে যে একটা হাত কোথায় শেষ করবে, সেটা তুমি এইখানে না এইখানে না এইখানে, তোমার প্রশ্ন থাকবে আমাকে যে তুমি আন্টি আমি দিদি আমি কোথায় হাতটা শেষ করবো, তুমি এইখানে শেষ করতে পারো না, এখানে পারো না, সবাই যেখানে শেষ করবে সেখানেই তোমার, সেই অ্যাঙ্গেলটা কি, সেই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, এরকম করে বলতে যে সবাই নাচছে, একটা হাত এখান থেকে এখানে যাবে। হুম। আচ্ছা, মানে সমস্তটা মাপা থাকতো। সবারটা মাপা থাকতো, একদম মাপা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সে মানে কি বলবো, সে মানে ছবির মতো লাগে। আর আর এটা এটা তো তুমি বলছো বহিরঙ্গের প্রকাশ, হ্যাঁ, আর অন্তরটা মানে ভেতরে মনটা, মানে সেই নাচের যে সেই নাচের যে অভিব্যক্তি। অভিব্যক্তিটা, সেটাই সেটা এ হবে। যেমনি আমরা শোট নাচছি, ডা 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 ডা, সে বীর রস, আচ্ছা, সেই বীর রসটা তোমার বেরোবে, প্রকাশ পাবে। প্রকাশ পাবে। সেই সেই রসগুলো উনি বলে দিতেন কোনটা কি। আচ্ছা, আহ, এই এইভাবে দিদির সাথে শুরু হয়, আচ্ছা, এ করে করে। তারপর তো চলা শুরু হলো, তো চলাই শুরু হলো, সে অসাধারণ সব, মানে প্রথমে তো 70 সাল, তারপরে নানা রকম, আজ দিল্লি, কাল বোম্বে, কাল লখনৌ, কাল জয়পুর, মানে আর এদিকে দুর্গাপুর, আসানসোল, সব চৌহানের বাসে করে যাচ্ছি। আমি ইন দ্য মিন টাইম আমি বলে নিচ্ছি যে 72-তে আমাদের পারিবারিক অবস্থা খুব একটা বাবা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার, শিক্ষক পরিবার ছিল, কিন্তু প্রাইমারি স্কুল ছিল। তখন তো প্রাইমারি স্কুল শিক্ষকদের কোনো এ ব্যাপার ছিল না। না, খুবই আমি সাধারণ। জবের জন্যও খুব চেষ্টা করছিলাম, মানে ইন্টারভিউ, তখন আমি সায়েন্সে প্রচন্ড ভালো ছিলাম, সায়েন্সে নিয়ে গ্রাজুয়েট হয়েছি আমি, এমপ্লয়মেন্ট দিয়ে কার্ডও করেছি, করে তারপর একটা ইন্টারভিউ হলো রাইফেল ফ্যাক্টরি, মিনিস্ট্রি অফ ডিফেন্সে, পরীক্ষা দিতে গেলাম, সায়েন্সের উপর পুরো ব্যাপার,
আমি সব থেকে আগে খাতা জমা দিয়ে বেরিয়ে চলে এলাম। 1700 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 5 জনকে নিয়েছিল, তার মধ্যে কিন্তু আমি মানে ওই আর বাবা জ্যাঠামশাই সব টোল ছিল, সবাই এখানে শিক্ষকতা, বাবা বিকেলে সব হায়ার সেকেন্ডারি স্কুল তো তুমি চাকরি পেলে, তো তুমি কি চাকরিটা নিলে? হ্যাঁ নিলাম। না আচ্ছা, নিলে বাড়ির অবস্থা চাকরি নিয়ে তুমি নাচটা কি করতে পারছিলে? খুব অসুবিধে। মানে আমি আবার যেমনি ধরো রাইফেল ফ্যাক্টরি ইচ্ছাপুরে এক এক গেট দিয়ে ঢুকছি, এটা হচ্ছে জিএম, এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স স্মল আর্মস, তাদের অথরিটি হচ্ছে ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, এদের আন্ডারে চাকরি করতে হয়েছে। তা যা সেই জন্য ওরা তুমদারাক্ষা ছুটি পছন্দ করতে না, কিন্তু আমি এমন একটা চাকরি পেয়ে ঢুকে না, আমি মনে হয় যেন কখন বেরিয়ে যাব। মানে ফ্যাক্টরির ওরকম একটা পরিবেশে ঢুকে গেলাম, তো মানে বাড়ির অবস্থা দেখে আমাকে ঢুকতে হয়েছিল, কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো দিদিকে পেয়ে গেছি না এখানে। তখন আমি কি যেন বলবো একটা, হ্যাঁ, মানে তখন চাকরি করতে ইচ্ছে করছে না, হ্যাঁ চাকরি তখন তুমি করতে কি ইচ্ছে ভাবলে? করছে না। আমি তখন ডিসিশন নিয়ে নিলাম, যেদিনকে শো হবে সেদিনকে আমি বেরিয়ে যাবো, আমি আসবো না, আমি শোটাই আগে করবো। কারণ কোনোদিন বললেন 2টোর সময় গাড়ি বাটার সামনে দাঁড়াবে, কোনোদিন বললেন এরকম করে, আবার বাইরে হলে বাইরে। তা যাই হোক, সেইটা আমি ডিসিশন নিয়ে দিলাম। আমাকে অফিসাররা ডেকে ডেকে অনেক, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম, আমাকে বলতো একবার এরকম বলতে বলতে আমিও বলেছিলাম, স্যার এটা আমার একটা ব্যাপার, আপনি যদি মনে করেন যে আমাকে রাখবেন না, তাহলে আমাকে মানে আমাকে ডিসচার্জ করে দিন। ও শুনে উনি একটু খুব হলেন, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বলছে যে করে দিন, ছেড়ে দেবে? তাহলে নাচটাও কোথায় করে সে মানে সেটা উনি একটু ফিল করেছিলেন আর ফিল করে তখন আর আমাকে ডিস্টার্ব করতো না, মানে ছুটি দিয়ে দিত। আমি উইদাউট পে হচ্ছি, প্রচুর টাকা উইদাউট পে হতাম, হ্যাঁ, কিন্তু আমি করব ওটা, ব্যাস এই ডিসিশন নিয়েই আমি চলতে থাকতাম। আচ্ছা, এইটা ঠিক আছে। মানে, তুমি এই যে এতদিন শ্রীমতী অমলেশঙ্কর মানে মাসিমার কাছে ছিলে, তখন তো উদয়শঙ্কর বেঁচে আছেন। হ্যাঁ আচ্ছা, তোমার সাথে দেখা হয়েছে বা তুমি ওনার কোনো অনুষ্ঠান দেখেছো? অ্যাকচুয়ালি ওনার কোনো অনুষ্ঠান দেখিনি আমরা, যেমনি পলিদি টলিদি সব আছেন দেখেছি। হ্যাঁ, ওনার ওনার একটাই অনুষ্ঠান দেখেছিলাম, চণ্ডালিকার প্রকৃতি আনন্দ, ওটা দিয়ে ঝর্ণা দিয়ে আর ওই পলিদিকে দুজনকেই মনে আছে আমার, আচ্ছা, আর কিছু মনে নেই। আর তুমি ওনাকে সাক্ষাৎ দেখেছিলে? হ্যাঁ সাক্ষাৎ দেখেছিলাম। সাক্ষাতের একটা ব্যাপার হয়েছিল যে আমাদের গল্প দিনে রিহার্সাল হতো, আচ্ছা, আর যেখানটা রিহার্সাল হতো তার এই দিকের উনি থাকতেন। ধরো দুটো দরজা, একটা দরজা হচ্ছে সবারে, আর ওটা ওনার প্রাইভেট ছিল। তো উনি কোনোদিন যদি এই দিক থেকে হতো, উনি বাইরে দিয়ে বেরিয়ে চলে যেতেন। তো এই রিহার্সালটা হতো, এবং আমি সবসময় আগে যেতাম। হ্যাঁ, ধর রিহার্সাল 4টে হবে, আমি টিফিন আওয়ার্সে মানে ফ্যাক্টরি থেকে বেরিয়ে চলে গেলাম, আগে পৌঁছে যেতাম, চুপচাপ বসে থাকতাম। তাই এরকম সিঁড়ি দিয়ে উঠেই ওই হল ঘরটায় উনি দাঁড়িয়ে আছেন, কারোর সাথে কথা বলছেন। আমি গিয়ে দাঁড়িয়েছি, সাথে সাথে আমাকে ডাকলেন, এসো এসো, তুমি অমলার গ্রুপে নাচ করো? আমি বলছি হ্যাঁ। তুমি এক কাজ করবে, তোমরা ওই বেশি জোরে পা মারবে না, বুঝেছো, তাহলে ওই নিচে নিয়ে না চাকলা ভেঙে পড়ছে, তোমাকে বলে দিলাম, তুমি সবাইকে একটু বলে দিও। বা আমাকে বিজয়ের পর আগেই তো কোলাকুলি করলেন, দুটো করলেন, এনএমএ করে দুটো করলেন, মানে পুরো একদম জড়িয়ে ধরে। আমি প্রণাম করলাম, বলে খুব ভালো খুব ভালো, তুমি এখন কোথায় বসবে? আমি বললাম আমি ওই বারান্দায় বসবো। বলছে ঠিক আছে বসো, আর যেটা বললাম ওটা কিন্তু তুমি সবাইকে বলে দিও। মানে এরকম বলে আমাকে এরকম 3বার ওনার সাথে আমি কোলাকুলি করছি। অদ্ভুত একটা ব্যাপার, 3বারই ওই এক জায়গায়, 3 বছর বিজয়ের পর, 3 বছরই আমি বিজয়ের পর ওনাকে ওইভাবে পেলাম।
কি করে যে কি একটা যোগ জানি না, ঠিক আমিও এলাম, উনিও এখানে কারোর না কারোর সাথে কথা বলছেন, বা এই এই একটা ঘটনা। আর একটা হচ্ছে যে অমলাদি একবার ওনার জন্মদিন করেছিলেন, আয়োজন করেছিলেন। সেখানে পণ্ডিত রবিশঙ্করজি ছিলেন, মৃণাল সেন ছিলেন, এরকম অনেক, আমিও অনেক আবার জানি না। আর আমাদের উদয়সঙ্গ কালচার সেন্টারের সব ছেলেমেয়েরা ছিল। তা সেখানে নানা রকম কথা হচ্ছে, নানা রকম ওনার ওই শঙ্করস্কোপ নিয়ে তখন কথা হচ্ছে আর কি, নানা রকম। সেসব শুনছি। উনি একটা বললেন যে আমাদের সবার জন্যে, দেখো শুরু হয় যখন একটা অনুষ্ঠান, তখন সবাই আসে নিজেদের মধ্যে নানা রকম কথা টথা বলেন, কিন্তু একটা এইটা বন্ধ করার জন্যে 15 মিনিট আগে অডিয়েন্সের আলো আস্তে আস্তে অফ হতে থাকে, আস্তে আস্তে সেই আলো আস্তে আস্তে স্ক্রিনের উপর পড়বে, এদিকে অফ হবে, এদিকে পড়বে। এইবার 5 মিনিট আগে একদম ডার্ক হয়ে যাবে অডিয়েন্স, শুধু স্ক্রিনের ওপর আলো পড়েছে। তখন যদি কোনো বক্তব্য রাখো কেউ তোমার যে কোনো অনুষ্ঠানের জন্য, সেটা কিন্তু পাবলিক শুনবে, তার আগে কিন্তু কেউ শুনবে। মানে মনটাকে স্থির করিয়ে দেবে হ্যাঁ মানুষের। হ্যাঁ, মানুষের এইভাবে হলো। আর কি সুন্দর। আর উনি উনি বেরিয়ে গেলেন, এবার আস্তে আস্তে লাইট অফ হয়ে গেল, স্ক্রিন খুলে গেল, এবার তোমার প্রথম দৃশ্যের যে লাইট, সেটা তুমি পেলে, বা শিল্পীকে পেলে। এইটা আর একটা বলতেন যে কোনো সময় শিল্পীর যেন একটা ঘাগরার একটা অংশ যেন সাইড দিয়ে না দেখা যায়। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই ওই যে দাঁড়িয়ে আছে একটা, পরের সিনে ঢুকবে ঢুকবে বলে, এইটা যেন না হয়। এরকম করে উনি অনেক কিছু বলেছেন। তারপর এলবোর কথা বললেন, যে সামনে একজন সিটে বসে আছেন, তিনি হয়তো 10 টাকা দিয়ে টিকিট কেটেছেন, পেছনে 2 টাকা, তুমি যদি এলবোটা ঢুকে দেয় এদিকটা, উনি দূর থেকে এদিকে মনে হবে কিছু নেই। সেই জন্য এলবো আর নি, এই যে যখনই পা তুলবে নি, পুরো এইটা এই, এটা এই এলবো, এই যতটা পারবে বডির বাইরে দিয়ে এটাকে কাজ করবে। এই এইসব কিছু কথা শুনেছিলাম। বাহ, মানে খুব খুব ইম্পর্টেন্ট কথা। মানে একদম। এই যে বড় করা নিজেকে, এবং হ্যাঁ, যেই মুহূর্তে ঢুকে গেল তখন তো আমি ছোট হয়ে গেলাম, হয়ে গেল, তাহলে পিছনে যিনি বসেছেন তিনি আমায় তখন স্পষ্ট দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না। 2 টাকা দিয়েও তো একজন টিকিট কাটবে, পেছনটা তো 2 টাকার। তারা দেখার জন্য এই ব্যাপারটা সবসময় অ্যালার্ট থাকতে হবে, ওই পাটা ঢুকে গিয়ে না, পাটা এই একদম এটা নিটা খুব, আর চৌকোণে বসাটা খুব ঠিক যখন করে বসবে একদম চোখ পিঠের সিদ্ধারা সোজা আমিকে বলা, এইসব বললেন। তারপরে তো ওনার ফিল্ম জগৎ নিয়ে অনেক কথা, অনেকে অনেক প্রশ্ন করলেন। তা রবিশঙ্করজি অনেক বললেন যে আমি এখনো মঞ্চে যাই, যখন বসি সেতার নিয়ে, তখন ভাবি যে আজকে আমি দর্শককে খুশি করতে পারবো তো, মানে এইটা আমার মনে জাগে, এইটা যেন সবাই মনে। মৃণাল সেন ছিলেন ওইখানে, নানা রকম সব ফিল্ম দিয়ে মানে উনি প্রশ্ন কল্পনার করতেন। হয়তো। হ্যাঁ, কল্পনা, যে আপনি কি করে উনি উনি সব দেখাতেন, দেখো এইটা এই স্ক্রিনটা ভেবেছি, এটা কিন্তু আমার চিত্রপটে আগে থেকেই তৈরি, আমি করে নিয়েছি, এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে, অনেক চিত্রপট দেখালেন এই এর জন্য ওনাদের। তারপরে কোথায় লাইট নিয়ে উনি যা চিন্তা করতেন, সেই লাইট নিয়ে উনি অনেক কথা বলতেন, যে এই লাইট এই ওই ওই নিয়ে বলতেন, ড্রেস নিয়ে বলতেন, স্টেজ নিয়ে বলতেন, যে কখনোই স্টেজে একজনকে পেছনে ব্যাক হয়ে কোনো কথা না, সব সময় যে মানে একজনকে যখন বলবে এই সোজা বলবে, এইভাবে হয়ে গেলে কিন্তু তুমি দর্শকের অর্ধেক, তোমার দর্শক মাইনাস হয়ে গেল, মানে এরকম এই ধরনের কথা বেশ কিছু বলেছিলেন। আর প্রত্যেকটাই খুব একটা। পণ্ডিত রবিশঙ্কর ছিলেন তো হ্যাঁ, সেই, রবিশঙ্কর উনি কি বললেন? উনি তো বললেন যে যে আমি প্রতিবার যখন আরম্ভ করি, তখন ভাবি যে আজকে আমি দর্শক করতে পারবো কিনা, হ্যাঁ, মানে আজকে খুশি করতে পারবো কিনা।
তারপরে উনি বললেন আমি ছোটবেলায় নাচ করেছি, হ্যাঁ সেই নাচের ব্যাপারে উনি একটু বললেন। তো এমনি করে একটা হলো, ওটা কমলা দিয়ে আয়োজন করেছিলেন, তারপরে খাওয়া দাওয়া হলো সবার সাথে, ওই একটা আমার বিরাট পাওয়া, মানে ওনার সাথে একসাথে ডিনার লাঞ্চ করা, থাকা, কথা বলা, এই আর কি। আর তুমি ওনাকে কখনো আহ, নৃত্যরত অবস্থায় দেখেছো? নিত্যরত না, ওনাকে আমি নিজে কোনোদিন ওনার যে আহ, আহ, ওনার যে ফিল্মটা কি, কল্পনা। কল্পনার মধ্যে ওনাকে দেখেছি। হ্যাঁ। এবার আমি অনেক দূরে থাকতাম বলে দিদি আমাকে মাঝে মাঝে বলে, না তুমি আর বাড়ি যাবে না, এখন ব্যারাকপুর যাবে, এই গাড়ি নামতো সব বের করো, দিদি আমাকে ওখানে থাকতে বলতেন। তা আমি থাকতাম, বা ওই 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 যেখানে ওনার সাথে মিট ওইখানেই একটা ডিভানে আমি শুয়ে থাকতাম। তবে দেখলাম টুক করে একটা আওয়াজ হলো, আমি শুয়ে আছি, দেখলাম উনি বেরোলেন, বেরিয়ে আর আলোটাও একটা ডিম আলো, উনি নানা রকম এক্সারসাইজ করছেন, আস্তে হাত ঘোরাচ্ছেন, পা ছুটছেন, একটা চেয়ারের হাতল ধরে বডি টুইস্টিং করছেন, বসছেন, অল্প বসছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, আবার ঘাড় করছেন এমনি করে, হ্যাঁ মানে হাত এমনি করে নিয়ে এমনি করে থ্রো করে করে নানা রকম ভাবে উনি নিজের বডিকে মানে রিল্যাক্স করতেন। আর সেটা তখন বাজে ধরো দুটো, একটা দুটো এরকম। আমরা তো শো আর এটা করেছি। কোন সাল? সালটা 70 থেকে 80-র মধ্যে। আচ্ছা, উনি তো বোধহয় 77 77, সালে মারা গেছে। হ্যাঁ ওই 70 থেকে তাহলে 77। ওই সময় মানে 70 বছরের পরের কথা বলছো তো? পরের কথা বলছি। হুম। উনি ওই ওই দেখেছি, ওই দেখেই আমি পাগল আর কি, একদম। সে খুব সুন্দর, ওই ওই ওনার দেখা একভাবে আমার যেন নিঃশ্বাসটা না জ্বলে পড়ে, মানে যদি উনি জেগে যান, জেনে জেগে যান আছি, যে তুমি মানে জেগে আছো। জেগে আছি, সেগুলো একদম মানে মানে এমনি হয়ে থাকতাম, মানে গা দিয়ে ঘাম বেরিয়ে যেত, যাতে কোনো রকমে না উনি বুঝতে পারেন যে আমি জেগে আছি আর কি। এবং তুমি দেখছো। দেখছি। আর আরেকটা প্রশ্ন এই উদয়শঙ্কর নৃত্যশৈলী নিয়ে, যে আহ, নিশ্চয়ই তুমি অনেক এমন মুভমেন্ট শিখেছো যেগুলো উদয়শঙ্কর নৃত্যশৈলীতে হুম, মানে দেখলেই বোঝা যাবে হ্যাঁ, সেটা একদম। উদয়শঙ্কর হুম। নৃত্যশৈলীর সেই রকম আহ, কোনো মুভমেন্ট আমাদের তুমি দেখাতে চাও? হ্যাঁ নিশ্চয়ই, আমি দেখাও দেখাতে না চাই। একটু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেটা একটু উঠে দাঁড়াতে হবে, উঠে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, হুম। ঠিক আছে। গুরুর আগমন একটা প্রণাম শেখাতেন আমাদের, সেই প্রণামটা একটু করি। ওটা চান্ডা বাজতো, আর সেই প্রণামটা আমাদের প্রথমে সবাইকে করতে হতো, সেইটা একবার একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, 1 2, 1 2 3 4 5 6 7 8, 2 2 3 4 5 6, পুরো বসা, 7 8, 1 2 3 4 5 6 7 8, 2 2 3 4 5 6 7 8 1। এই প্রণামটা দিয়ে তারপরে আমাদের এক্সারসাইজ শুরু। এবার প্রথমেই আমরা করতাম হাত, উনি বলতে হাত এইখানে থাকবে, পুরো ব্যাকে যাবে, কিন্তু তুমি দেখবে না, পুরো সার্কের অংশটা ফোর্সে হবে। 1 2 3 4, এটাই আবার ডাউন। 1 2 3 4, লেফট 2 3 4, রাইট 3, ওপেন ওপেন 2 3 4, 1 2 3 4, ক্রস 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে হাত। এবার পাটা কতদূর কি আমি একটু করেছি, কিন্তু সেটা পাটা 3টে লেভেল হতো। প্রথমে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে একটা ছিল ডাউন পেছনে, এইটা শুধু এই এই পা যাবে নিচের দিকে, তারপরে ছিল এই, তারপরে ছিল আপ, এই পর্যন্ত আমি পারতাম। হ্যাঁ, কিন্তু এখন এইটা হবে না, সেই পাটা হচ্ছে আমি এমনি বলছি যে পায়ের সময় এখানে হাত, এখানে হাত তো কেউ যেদিকে পা যাচ্ছে সেদিকে কিন্তু দেখতে পাবে না, তার এই পা যেত,
ডাউন, আবার এই পা যেত, তারপরে আবার আপ, সে আপটা এরম জায়গা থাকতো। সেম বাদিকে লেফটে, এটাই আবার ফ্রন্টে 1, আবার একটু 2, আবার একটু 3, সেটা আবার লেফটে, এবার ব্যাক 1, ডাউন, এটা আবার এই লেভেলে, আবার আপ এইটা। এবার এবার ক্রসের সময় এইখানে হাত দিয়ে দিতে বলতে, এই যে 1, হ্যাঁ, এটাও ডাউন, তারপরে এই লেভেলে, তারপর একদম থ্রো। এটা হচ্ছে 1, 2, এই যে পা ছোড়ার সাথে 1, 2, এরকম। এটা ডান বা ভাগ, এই চারদিকে পা। তারপরে ছিল কোমর, এইটার জন্যে এটা হচ্ছে 1, 2, 1, 2, 3, 4, এই 4 গেল। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আবার লেফটে তাই। এবার দু হাত দিয়ে 1, 2, 3, 4, 8 টাইমস করে করে পুরো, মানে তুমি এর উপর এটাকে উঠতে পারবে না, এর উপর বসে পুরো তোমাকে এইটা পুরো ব্যাক হাত দেখতে হবে, পুরো এইটা, পুরো এইটা। তারপরে হচ্ছে চেস্ট অ্যান্ড হিপ। চেস্ট হচ্ছে এ, একে যেটুকুন ঠেলবে, তুমি আলাদা করে একে ঠেলবে না। এটা এগুলো শুধু দিদির কথা আমি এখন বলছি। এই এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1 সাইডে 3, 4, 5, 6, 7, 8, এই, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে এই পাটা এই অবধি উঠবে, উঠে এইখানে পাশে পড়বে। সাংঘাতিক করতাম আমি সব ছেলেদের কথা, মানে এত করতাম যে দিদি কোনো ভিআইপি এলেই, প্রদীপ এক্সারসাইজ, 10টা এক্সারসাইজ আমাকে দিয়ে করাতে, ওই চান্ডা বাজছে আমি নেচে যাচ্ছি। তার একটুখানি আমি ছোট করে পা তুলে করছি, 1, 2, 3, এটা রিল্যাক্স হাত, হ্যাঁ, 1, 2, 3, এই যে 1টা এখানে, এইবার করলো। এবার এই 4, আবার এরকম 8 বার হবে, 8 বার পরে বসা, পুরো বসা, 5, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, এবার ডবল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 7, 8 কিন্তু ফুল বসা। এই যে দেখি পারি কিনা, এইটা, এই এই গিয়ে আবার এটা মাটিতে পড়বে না, আবার পুরো পুরো আর্চিং, পুরো এরকম আর্চিং করে হতো, আবার ঘুরে গিয়ে সেম ওইদিকে, মানে পুরো এইভাবে নাক যেন নাক্ষর দেওয়ার মতো, এরা পুরো আবার উল্টো দিকে এইটা, তারপরে উঠে এসে পাটা জোড়া হতো সব কাউন্টিং এ, যে পাটা গেল পাটা ফেলে এই রিল্যাক্স, এইটা সবাই বসে এইটা। এবার হচ্ছে একটা টিপিং। টিপিং আমাদের ডান্সে ভীষণ কাজে আগে, কোমরে হাত দিতে হতো, টোয়ের উপর দাঁড়াও, কিন্তু পেছনের হিলটা মাটিতে আর লাগবে না, কিন্তু তুমি ডিপিং করবে, ধীর দিন ধীর তাক, ধীর দিন ধীর তাক, ধীর দিন ধীর তাক, তাক তাক তাক, এটা 4 টাইমস। এবার এর সাথে পা আসছে, ধীর দিন ধীর তাক, ধীর দিন ধীর, ধীর দিন ধীর তাক, এটা 4 টাইমস। এবার ওই পা ছোড়া, হ্যাঁ, ধীর দিন ধীর তাক, প্রথমে সবসময় রাইট নাচে, আবার ধীর দিন ধীর তাক, ধীর দিন ধীর তাক, এই লেভেল, আবার এটা ভাঁজ হবে, ধীর দিন ধীর তাক, ধীর দিন ধীর তাক, আর ডিপিং চলছে, ডিপিং বন্ধ হবে, ডিপিং চলছে। এই প্রথমে এমনি হলো, তারপরে পা বডি থাকবে, তারপরে পা নিচের দিকে, তারপরে এইখানে, তারপর আবার সেটা ভাঁজ হবে, এই যে ধীর দিন ধীর তাক, দিন ধীর তাক, ধীর দিন, এই যে পা ছুলে যে মুভমেন্ট, এটা এইখান থেকে আসা। আর একটা হচ্ছে এটা যে কোনো, সে রোগা হোক মোটা হোক, দিদি তাকে জাম্প করাতে। জাম্পটা কিরকম, তৈর উপর তোমাকে জাম্প করতে হবে, এতটুকু পায়ে সাউন্ড হবে, সাউন্ড আসবে না জাম্প, সেটা আমি একদমই পারবো না, একবার হয়তো করে একটা ক্রস জাম্প দেখাতে পারি। আমি পায়ের শেপটা দেখাচ্ছি হাত দিয়ে, এই যে দুটো পা এইখানে এবং নিচে
একটা নাচ হতো, মেয়েরা মুভমেন্ট করে যাচ্ছে, আমরা কিন্তু এখানে ওপরে নাচছি, 1 2 1 2, আমরা কিন্তু ওপরে, আর ওরা নিচে থেকে আমাদের নিচে এরকম পা দিয়ে আমাদের দেখতো, ওদের ওপরে আমরা এখানে বিরাজ করি। সেই পাটা থাকতো এরকম আসনের মতো সামনে দিয়ে, আমরা পা দিয়ে অডিয়েন্সকে মানে প্রণাম জামা মতো পাঠা হতো। এইটা পারবো না, এবার একটু ক্রসটা দেখাচ্ছি। তা আরম্ভ হতো 1 2 1 2 3, এসবই ওরকম আসনের মতো সামনে আসবে, কোনো নিচের ব্যাপার ছিল না। মানে এটা 60 বার করতে হতো, গুরুজি 60 বার লাফাতেন, তারপরে স্টপ হতো। তাহলে এইটা নিয়ে মোটামুটি একটা, হ্যাঁ, আর একটা ছিল এই যে পা মানে বসা, এই হলো। এবার এই 2 1 2 3, আবার এই 2 1 2 3, আবার এই 2 1 2 3, আবার 1 2 1, মাঝে ওই একটা করে এই আসতে, আর এইটা 2, আবার যে যতটা পারবে এইটা বসে এই পুরো পাঁচড়াটাকে তোমাকে এইটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে আমি শোল্ডারে এনেছিলাম, যে যে শোটটা কিভাবে ধরা। আমি শোট একটা ডান্স ছিল, সেটা শুধু ছেলেরা করতো, মেয়েরা জাস্ট ঢুকে বেরিয়ে যেত। শোট ডান্সটা বেশি মানে পুরোটাই আমরা ছেলেরা করতাম। দিদি যে পয়েন্টের কথা বলতেন শোটটা নিয়ে, কিভাবে ধরবে, কি করবে, সমস্ত কিছু ডিটেলস এত সুন্দর ছিল যে একটা মনে হয় যে 10 জন নাচছে, মনে হচ্ছে একটা সুতো দিয়ে বাঁধা। তা আমি শোলের একটা মুভমেন্ট দেখাচ্ছি। এইটা হচ্ছে ফার্স্ট পজিশন, এইটা, এই যে এই 1 2 3 4, এটা আবার 1 2 3 4, আবার এই শুট আমাদের পরপর যদি 10টা ছেলে মেয়ে দাঁড়ায়, কাউর গায়ে কিন্তু শুট লাগবে না। এই যে আমরা যেটা করছি কাউর গায়ে লাগছে না, আমরা এবং ফোর্সে নাচছি, কিন্তু কাউর গায়ে টাচ না, এটা প্র্যাকটিস। আর এটা এটা হচ্ছে 1 2 3 and 4, এই 4-এর এই পয়েন্টটা থাকবে সবাই এই কপালের সোজা, একটুকু ঢুকবে না, একটু এই টান, এই পয়েন্ট থাকবে, আর এটা এইখানে। তা এই ব্যাপারগুলো, এটা হচ্ছে স্টেপিং দিয়ে হচ্ছে ধিন তাক দিন ধিন তাক দিন ধিন, মাঝে আবার হাতটা আছে, সরি, 4 ধিন তাক দিন ধিন তাক 4 ধিন তাক দিন ধিন তাক দিন ধিন তাক দিন তাক ধিন তাকা তাকা ধিন তাকা তাকা ধিন তাকা তাকা তাক। কিন্তু এই না, এখানে আবার গন্ডগোল হলো, ধিন ধিন তাকা তাকা ধিন তাকা তাকা ধিন তাকা তাকা, এই পয়েন্টে ঘুরছে। কিন্তু এই ব্যাপারগুলো সাংঘাতিক, কত সেই 84 সালের কথা বলছি। তা এইটা হচ্ছে শোলের একটা ব্যাপার। সরে থাকা, আমি আরো দুটো মুভমেন্ট করি, অনেক মুভমেন্ট আছে সরে, শোট নিয়ে একটা নাচ হতো, তাহলে সেই জন্যে। এবার ওনার একটা বোল্ড মুভমেন্ট আছে, যেটা আজ পর্যন্ত কোনো গ্রুপকে নাচতে দেখিনি, এই উল্টো ঘোড়া। হ্যাঁ, 1 2 3 4, 1 2 3 and 4 5 6 7 and 8, এটাই আমাদের ডবলে ব্যবহার হতো। দিন তা দিন দিন তাক দিন দিন তাক দিন দিন তাক দিন, পুরো নাচছি, প্রত্যেকের পেছনে সেই সিটটা পুরো একদম এই, আবার পুরো ঘুরলো এই, আবার পায়ের এই পাতাটা সোজা থাকবে একদম। আর দিদির নজর ছিল সাংঘাতিক, একটা জায়গায় এতগুলো নাচছে, কার পা একটু এমনি হলো, দিদির সাথে সাথে বন্ধ করে আবার এটা করাতে। এইটা আর একটা সব দেখাচ্ছি, এই হাত 1, এটা 2, এটা 3, এই পয়েন্টটা ফিক্সড, 5, এটা 6 7 8, 1 2 3 4 5 6
7, 8। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, আবার এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক এইটাই এটা পড়বে। আর একটা ছোট্ট দেখাই, যেটা হচ্ছে সব মুভমেন্ট, দিন তাক দিন তিক। এটা এখন করে অনেকে, কিন্তু অন্যরকম করে। এই যে দিন তাক দিন, এটার মধ্যে ডিপিং আমরা আমাদের দিদি কোনোদিন শেখাননি। তাহলে এটা পায় টু এই ফরমেশনে হলো 1, 2, 3, 4, 1, 2, 3, 4। প্লেন হাত একটা এখান থেকে এখানে চলে আসছে, 1, 2, 3, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এরকম করে প্রচুর মুভমেন্ট, প্রচুর ব্যাপার। আর নাগা, থাকা 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 থাকা, আমেরিকান ডান্স ফেস্টিভ্যালে একা একটা নাগা নাগা করেছিলাম। নাগা তার ব্যাপারই আলাদা। এখন কিচ্ছু দেখাতে হবে, 77 বছর বয়স হলো, এখনো এই একটুখানি ছন্দে আছি, তাই এইটুকু দেখাতে পারলাম। এই যে অসাধারণ মুভমেন্ট গুলো তুমি দেখালে, এগুলো তো আমাদের মনের ভেতর রয়ে গেল। তো তোমার তো পরবর্তীতে একটি নৃত্য শিক্ষা কেন্দ্র হয়েছে, যার নাম সাহানা। হুম। তো তুমি কি তোমার ছাত্রছাত্রীদের এই মুভমেন্ট গুলো শেখাও? শেখাই মানে, এছাড়া আমি কোনো উদয় শহর কালচার সেন্টারের মুভমেন্ট ছাড়া আমি কোনোদিন কিছু জানি না, আর জানতামও না। আর দিদি যেটা বলেছিলেন তুমি, সেই জিনিস নিয়েই কিন্তু আমার সাহানা তৈরি। আচ্ছা। পুরোটাই মানে একদম A to Z হচ্ছে আমার সাহানা। আমি 79-এ বিয়ে করেছি। বিয়ের পর মানে অনুরাধা নিয়োগী এখন হ্যাঁ, তাকে, উনিও তো হ্যাঁ, নৃত্যশিল্পী। এক নৃত্যশিল্পী। ও বিরাট কত্থক ডান্সার। হ্যাঁ। ও 3টে গোল্ড মেডেল পেয়েছে। আর কত্থকের অসাধারণ। গুরুজি বাড়িতে গিয়ে শেখাতেন, পণ্ডিত রামগোপাল মিশ্র। আমি ওনার কাছে শিখেছি। উনি জয়পুরের কাছে ঘুঙুর বেঁধেছেন, নাড়া বেঁধেছেন। কত্থকে মানে সাংঘাতিক লয়কারী, আর সাংঘাতিক একটা ব্যাপার। যখন আমার সাথে ওর হয়, পণ্ডিত রমেশ মিশ্র বাড়ি গিয়ে তার মানে সারেঙ্গিতে তালিম দিতেন। ওই রমেশ দার বোধহয় ভাই ওরকম তবলায় রেয়াজ করে, আর গুরুজি নিজে বাড়িতে গিয়ে শেখাতেন। আচ্ছা, যাই হোক, সেই দিক থেকে তোমরা খুব সাহানা করলে সাহানা তারপরে? দুজনে মিলে আমরা সাহানা শুরু করলাম, সেই ইনস্টিটিউশন শুরু করলাম। হ্যাঁ। তার আগে কোনোদিন আমার ইনস্টিটিউশন ছিল না। সেই সাহানাতে আমি প্রথমেই বেশ কয়েকটা ছেলে পেয়ে গেলাম। আচ্ছা। বেশ লোকালে বেশ ছেলে পেলাম। তাদের পুরো দিদি যেভাবে শেখাতেন, এক্সারসাইজ থেকে শুরু করে স্টেপিং থেকে সমস্ত কিছু তাদের শেখাতে শুরু করলাম। আর আমারও প্রচন্ড ভালো লাগতো। আর আমি কোনোদিন বসে শেখাইনি। আমি সবসময় ওদের এক্সারসাইজ করছে, আমিও করে নিচ্ছি। ওদের যাবতীয় যা মুভমেন্ট করছে সেটা আমিও করছি। তার ফলস্বরূপ কি হলো, দিদি আমেরিকান ডান্স ফেস্টিভ্যালে যাবেন। দিদি বললেন যে আমি ইন্টারভিউ দেখেছি, প্রদীপ তুমি আসবে, আমাদের যে নাচ সেটা দেখাবে। আমি তো ওনার এর মতো সেই ডেটে গেলাম। 32টা ছেলের মতো ইন্টারভিউ দিয়েছিল। তা দিদি হয়ে যাওয়ার পর বলল, প্রদীপ আমি তো তার 3 মাস বাদে আমেরিকা ইউরোপ দুটো ট্যুর করছি, আমেরিকান ডান্স ফেস্টিভ্যাল। হ্যাঁ। তখন এরা তো কাউরি সেই জায়গায় এদের নেই। এখন এদের এত শরীর নাচ, গঠন হয়নি। না কোনো রকম মানে সেই সে এটাই নেই, বডি ল্যাঙ্গুয়েজও নেই, কিছু নেই। তাই এদের এখন তৈরি করে গিয়ে আমি কি করে, আমি বললাম দিদি আমার কাছে দুটো ছেলে আছে, আপনার কাছে যা শিখেছি তাই ওদের শিখেছি। তখন দিদি বললেন যে ওরা তো দেখলাম না, মানে ওরা তো দিদি দেয়নি, ওরা জানে আসেনি। না। বলে ঠিক আছে, আমি কয়েকজনকে টিক মেরেছি, তুমি ওদেরকে আসতে বলো। বলে ওই দুজনকে নিয়ে গেলাম। একজনের নাম দেবু, একজনের নাম সুব্রত। তা নিয়ে গেলাম, দিদির দেখার সাথে সাথে দিদি বললেন, একদম ফাইনাল করে দিলেন। অমূল্য, ওদের ওই পাসপোর্টের ফর্ম দিয়ে ওইখানে ফর্ম ফিল আপ করার, এবং ওদের এই আমেরিকান ডান্স ফেস্টিভ্যালে ওরা চলে গেল। তার আগে ওই সবে
ধরো ওরা 80-তে এসছে, আমি 79-এ শুরু করেছি, 80-তে পেয়েছি, এবং তারপরে ওদের শুরু করেছি। তার ওই গ্রুপের মধ্যে আমি ওই তিনজনে, এক দিদি খুব হাইটটা পছন্দ করতেন, বলতেন যে একটা চালচিত্র, এবার যদি একটা ছেলে হয়ে যায় তাহলে তো এখানকার চালচিত্র মানে নষ্ট নষ্ট হয়ে হয়ে গেল। গেল। সেই জন্যে মেয়েদের একটা হাইট, ছেলেদের একটা হাইট, মানে দারুণ, মানে দাঁড়িয়েছি চারটে ছেলে এক হাইটে, যেমনি সুব্রত, তেমনি দেবু, তেমনি আমি। তার পরবর্তীকালে চির এসছিল, চির, হ্যাঁ, চিররঞ্জন দা। চিররঞ্জন। তো যাই হোক, এইভাবে আহ, উম, আহ, মানে আমার সব আমেরিকায় গেলে তোমরা? আমেরিকা তো গেলাম এই দিদির নাচ শেখাবার, ওই শেখাবার জন্য ওরা দুজন কিরম চান্স পেয়ে গেল উদয় শঙ্কর সুযোগ ইন্ডিয়া। পেয়ে গেল। তারপরে ওরা অনেক বিশ্ব ঘুরেছে এবং করেছে, কিন্তু আমি তারপরে আর মানে আমেরিকান ডান্স ফেস্টিভ্যালের পরে যাইনি। তার আগে আমি 77-এই না 78-এ রাশিয়া গেছিলাম ভারত উৎসবে। দিদি বলছেন যে একদিন হঠাৎ বলবেন যে আমি যাব রাশিয়ায়, 15 জন 16 জন যাবে, এরকম টিম ঠিক হয়েছে, কিন্তু একজনকেই শুধু দেখছি, সে হচ্ছে প্রদীপ। আমাকে প্রদীপ বলতেন, প্রদীপ তো বলতেন না। আর কি যাবে আমি জানি না। এ বলে আমার পরীক্ষা, ও বলে আমার কলেজ, ও বলে আমার এই আছে, সে নানা রকম, আমি একটু এতে পড়ে গেছি। তখন বলছেন যে কি করে কি হবে জানি না, প্রদীপ তুমি ছেলে জোগাড় করো, 3টে ছেলে লাগবে। তখন আমি অভয় পালকে করলো। অভয় তখন গুরুজির কাছে কাত্তাক করে, বলে কিরকম ছেলে? আমি বলছি দিদি ভীষণ ভালো ছেলে, খুব ভালো ছেলে। বলে ঠিক আছে, ওকে আসতে বলো। তারপরে দেখলাম ওই অভয়ের অভিজিৎ বলে একটা ছেলে, অভিজিৎ রায়, এই রবীন্দ্রভারতীর কাত্তাক শেখাতেন আচ্ছা। বোধহয়, উনি ছিলেন, এরকম বেশ কয়েকজন ছিলেন। আমি তো কোনোদিন কাউর গ্রুপে কোনোদিন নাচিনি, আমি উদয় শর্মা কালচার সেন্টার ছাড়া কোনোদিন কাউর নাচিনি, আমি শুনে চিনতাম না কাউকে। তখন দিদি, তখন আমার কথায় কিন্তু অভয় পালকে নিলে। আচ্ছা। তুমি চেনো তো, মানে দিদি বলতেন দেখো একটা গ্রুপে আসছে, সেখানে যদি একটা ঠিক তার এটা না হয় তাহলে তো ঠিক না। সেখানে অভিজিৎও খুব ভালো নেচেছিল, কিন্তু দিদি অভয়কেই নিলেন। তারপরে যখন আমরা ফাইনাল রিহার্সালে এলাম, তখন দেখলাম চন্দ্রোদয় ঘোষকে। আচ্ছা। হ্যাঁ, ছেলে হিসাবে চন্দ্রোদয় ঘোষ, আমার 3জন ডান্সার তখন। তখন আমি একটু লম্বা, চন্দ্রোদয় ঘোষ এবং অভয় পাল একটু সেই আমরা সব নাচ তুলছি, রাশিয়ায় যাওয়ার আর হচ্ছে। তুমি যে এই নাচগুলো যে তখন শেখাতে ছাত্রছাত্রীদের, এখনো কি সেগুলো শেখানো হয়? এখনো, এখনো একভাবে চলছে আচ্ছা। এখনো। এবং আমি মানে প্রতি মুহূর্তে ক্লাসে দিদির নাম করি। এটা কিন্তু উদয় শর্মা কালচার সেন্টার বলে, দিদি কিন্তু এইভাবে শেখাতেন, দিদি কিন্তু এইভাবে শেখাতেন, মানে প্রতিটা মুহূর্তে বলছি। একদিন হঠাৎ দিদি বললেন যে 4টে এতে পা দাও এমনি এমনি করে, 1 2 3 4, একে দাঁড়িয়ে আছো, 2-এ ডান পা, 3-এ বাঁ পা, 4-এ। আমি এমনি 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 করে গেলাম। দিদি বললেন দাঁড়াও, অমূল্য চক দাও, বলে নিজে একটা সার্কেল টানলেন, পুরো সার্কেলই হলো, কোনো ডিম হলো না, মানে একা ডিমাকৃত বেঁকা হলো হলো না, না না, কিছু? অদ্ভুত। 4টে দাড়ি টানলেন, 4টে পয়েন্ট হলো, বলে এইবার এই পয়েন্টে হাঁটো, মানে এই পা দাও, দিয়ে এবার দিদি বডি দেখালেন, বডি সেই পা। আর অদ্ভুত ব্যাপার, মানে তারপর হাত শুরু হলো, এই যে হাত, তো এই যে এই হাত, বডিটা কিরকম ভাবে হলো? এই যে এই, যখন 1 যাচ্ছে এই, আচ্ছা। 2 গেলাম সোজা, আবার 3 গেল এই, 4 গেল এই, আচ্ছা, এই যে দারুণ। 1 2 3 4, 1 2 এই চারটে, এর সাথে হাত দেখো, 1 এটা 2, এটা পরিষ্কার 3, এটা 4, কোনো এক বলে এসব উঠে গেল না। এক মানে ওই যে বলতাম সোজা। না, শোল্ডার আর এইটা, এইটা এক এর জায়গা, এটা 2, ঠিক এইখানে নামলো 3, এটা 4, আর তার সঙ্গে বডিটা তার গেল। সাথে বডি যাচ্ছে এইসব। আচ্ছা। আর এবার যেটা প্রশ্ন করব যে এই যে পরবর্তীতে যারা তোমার কাছ থেকে এই উদয়শঙ্কর নৃত্যধারার যে মুভমেন্টস বা এই ধরনের যে হুম ক্রিয়েটিভ কাজ হুম শিখছে, হুম তারা কি সেগুলো মানে পরবর্তী তারা যখন
কোনো কাজ করছে, তারা কি সেইগুলো অ্যাপ্লাই করতে পারছে? বা আহ, বর্তমান প্রজন্ম কি সেটা নিয়ে ভাবছে যে উদয়শঙ্করের যে নৃত্যধারা ছিল, এই যে একটা না, সেটা যতদিন তারা আমার সাথে ছিল, হুম, তারপরে তো তারা যে যার ইনস্টিটিউশন হয়ে যায়, যে যার এ করে, তারা বিভিন্ন তাদের নিজস্ব গ্রুপ হয়ে যায়, নিজস্ব গ্রুপ নিয়ে এখানে প্রোগ্রাম করতে হ্যাঁ, যাচ্ছে, ওখানে নানা নিশ্চয়ই, রকম তাই একটা জন্যই ব্যাপার তো তারা সেটা শেখে। আমি যেমনি শিখে আমি হুম, আজকে ওরাও সেরকম করছে। তোমার থেকে শিখে এবং নেবে। ওরা যে আমাকে ইনভাইট করতো ওদের প্রোগ্রামে, হ্যাঁ, সেখানে কিন্তু ওগুলো পেতাম, আচ্ছা, ওগুলো পেতাম। আচ্ছা, এবং এইখানে আমাদের তরুণাভ পুরকায়স্থ একজন ছিল, ও বলে, স্যার আমরা ওই শিকারির যে নাচ আপনি করিয়েছিলেন, সেই যে ফর্ম আমি হাজার চেষ্টা করেও সেটাকে ব্রেক করতে পারিনি। যতবার ভাবি আমি আমার মতো আবার করব, সেই ঘুরে ফিরে আপনার ওই জায়গাতে আমরা চলে যাই। আচ্ছা, সেই ওই জায়গাটায় মানে যেটুকুন আমি পাই, দেখতে যাই, এখনো পর্যন্ত তাদের সাথে আছে, লিংক আছে, তারা যায়, তারা যথেষ্ট ভাবে সেটাকে রেখেছে আর কি। আচ্ছা। আর এই উদয়শঙ্কর নৃত্যশৈলী আহ, ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট? আমার দিক থেকে তো 100% ইম্পর্ট্যান্ট। আমি যে জিনিসগুলো দেখি অনেক অনুষ্ঠানে, তারা জানেই না। আমি আমি কাউকে করি না, না মানে উৎসাহ, উন্নতির জন্য হ্যাঁ, বলছো? হ্যাঁ, মানে ও তাদের এর জন্যে তাদের মনে হয় যে আমরা তো রয়েছি, তারা আমাদের কাছে এসে জেনে যায় না কেন, এরকম আর কি। হ্যাঁ, যে একটা কোরিওগ্রাফি নিশ্চয়ই। করেছে, সেই দেখেছে। জন্যই এই ইন্টারভিউ, যে তারা মানে শুনেও অনেক হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হয় না, যে এই যে তুমি এই যে, বলছো হ্যাঁ, যে সোজা হয়ে হুম, থাকতে হবে, বডি স্ট্রেট রাখতে হবে, এই যে শোল্ডার লাইন ঠিক রাখতে হ্যাঁ, হবে, এগুলো যদি কেউ মনে করেন যে মনে করে, তাকে হ্যাঁ, তার উন্নতির জন্য তিনি হ্যাঁ। ব্যবহার আমি আমি করবেন। ভাবি যে আমরা তো রয়েছি, তারা যদি এইগুলো আরো একটু করে, তাদের তাদের অনুষ্ঠানটা কোথায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা, হ্যাঁ, মানে তাদের, যেমনি দিদি আমাকে বলেছিলেন তোমার কোনো সেন্সই নেই, এরকম সেন্স নেই, এরকম ছাড়া কত অনুষ্ঠান দেখি আমি, যে তাদের আচ্ছা, কোনো জায়গায় কোনো সেন্স। দিদি আমাকে, আমি 17 বছর নেচেছিলাম, দিদি বলে তোমার কোনো এই নেই, তৈরি হয়নি। তৈরি হয়। তা সেই জায়গায়ও আমি নাচ দেখি, আবার অসাধারণ কাজও দেখছি, অসাধারণ সব কাজ দেখছি, সব এখন যারা নতুন এদের মধ্যে অসাধারণ, মানে স্পেল বাউন্ড হয়ে যায় তাদের কাছ থেকে। আর সেখানে উদয়শঙ্কর নৃত্যশৈলীর ছাপ পাচ্ছো? হ্যাঁ, 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 সেই সেই স্ট্রাকচার না হলে এগুলো আসে না, আচ্ছা, সেই মানে স্ট্রাকচার। তুমি বলতে হ্যাঁ, চাইছো যে ভিত্তিটা বা হ্যাঁ, রুটটা রুটটা ওখানেই আছে। ওখানেই আছে, কোথা না কোথা থেকে তারা পাচ্ছে এই রুট, তাছাড়া এই জিনিস হয় না, মানে এই ধরনের কাজ কাজ, হ্যাঁ, দেখা সম্ভব নয়। সম্ভব না। তুমি বর্তমান প্রজন্মকে কি বলবে, যে যারা নৃত্য চর্চা করছে? আর আমরা দেখি যে মেয়েরা বেশি হুম, নাচ করে, পুরুষ নৃত্যশিল্পী আমরা কম। কম পাই। তো যাদের মধ্যে এই আহ, নাচের ইচ্ছে আছে পুরুষদের মধ্যে, তাদেরকে তুমি কিভাবে আহ, অনুপ্রেরণা দেবে? যেমন উদয়শঙ্কর মানে মহান নৃত্যশিল্পী, উনিও তো পুরুষ ছিলেন। তাদের কথা হচ্ছে, তারা প্রত্যেকে কেউ না কেউ একটা ক্লাসিক্যাল পেশে থাকে, কেউ ভরতনাট্যম, কেউ কথা, কেউ কুচিপুড়ি, এসবের মধ্যে থাকে, তাদের একটা ফর্ম এসে গেছে। মানে তাদের যারা ক্লাসিক্যাল করে, আর যারা একদম ক্লাসিক্যাল করে না, শুধু ক্রিয়েটিভ এর উপর কাজ করে, আহ, আম, তারা তারা তো উম, তারাও যেমনি, ধরো আজকে শম্ভু ভট্টাচার্যের নাম বলতে হয়, উনিও অনেক ব্যাপার করে গেছেন, উনি যেখানে ছিলেন এই ব্যাপারগুলো উনি মানে করাতেন, সেই সব গ্রুপগুলো সেই জায়গায় বিরাজ করতে, দেখলেই মনে হয় যেন এটা একটা অন্য ফর্ম আর কি। শম্ভুদার হ্যাঁ, ক্রিয়েটেড। সমদার। আমিও পাই ওনার এতে, আমি ওনার কাছে শিখিনি, যেমনি ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার কাছে শিখিনি, কিন্তু তারা আমার নাচের প্রচন্ড প্রশংসা করতেন। একটা বলি ছোট্ট করে, আমি একটা অরুণেশ্বর নাচছি একাডেমি ফাইন আর্টসে, সেখানে অমিতা সেন এসছেন, অমর্ত্য সেনের মা। তিনি যাওয়ার সময় আমাকে বলে, পূর্ণিমা, ওই ছেলেটি কোথায় যে অরুণেশ্বর করলো?
আমাকে দিদি ডাকলেন, আমি গেলাম, বলে তোমার সাথে না আমার অনেক কথা আছে, কিন্তু আজকে বলবো না, আজকে তো রাত্রি হয়ে গেছে, আমি যাচ্ছি, আমি তোমাকে ডেকে নেবো, তুমি ফোন নাম্বার বা কিছু চাইলেন। তো উনি আমাকে ডাকলেন ওই এতে সেন্টার পার্কে যে রামকৃষ্ণ ইনস্টিটিউশন আছে, আচ্ছা ওই গেস্ট হাউসে উনি এসেছিলেন, এসে আমাকে খবর দিয়েছিলেন একজনের মারফত, আমি ওনার টাইমে গেছিলাম। তো উনি প্রথমেই বললেন, এই নাচ কোথায় শিখেছো? এই নাচের এই যে স্ট্রাকচার, এই যে তোমার মধ্যে যে নাচটা কোথা বাইরে দূরে যায় রে ওরে এত ওই যে জাগরণে যায় বিবাহ বরি হেন তেন, ওই অনেক কিছু, মোর বিড়া ওঠে কোন সুরে, মানে এক এক করে বলে যাচ্ছেন উনি, কিন্তু অপূর্ব, মানে এই নাচ, মানে আমি এই এক গানের সাথে, রবীন্দ্রনাথের গানের সাথে এই নাচ আমি পাগল হয়ে গেছি। তুমি আমাকে মানে আর রবীন্দ্রনাথ ঠিক কোথায় কি বলতেন তুমি একদম ছবির মতো করলে। তাহলে একটা চিঠি লেখা, কাতে কোথায় উনি উনি প্রথম কমলিকা করিয়েছিলেন ওনাকে দিয়ে, অমিতা সেনকে দিয়ে, যে ছেলেকিটি দিয়ে করাতেন, কোথায় তাকাবে সেখানেই তুমি তাকালে, হ্যাঁ, কোন গানের রিদিম কি হবে তুমি সেই রিদিম নিশ্চয়ই তুমি তাকে বলেছো যে আমার এইখানে নাচলে ঠিক আছে। এরকমই পেয়েছি আমি নাচ করতে গিয়ে, কোথা বাইরে দূরে যায়, এটা পেয়েছি। আবার কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায়, আমি বলে আমার এখানে চাই, হ্যাঁ, এরকম করে আমি আমার জায়গাটা বলে, আমি বলে দেখুন, না এটা তো হয় না, আমি বলছি দেখুন আপনারা যখন গান গাইবেন তখন তো আমরা কাউকে ডিস্টার্ব করতে যাচ্ছি না, আমরা নাচছি তো, এটা নৃত্য নাট্য, এখানে কিন্তু আপনাকে একটু আমার এই জায়গায় আপনাকে একটু করতে হবে। তো ওরা সবসময় মানে কোঅপারেশন ছন্দটা পেয়েছে, যেভাবে চাইছো হ্যাঁ সেইটাই। সেইভাবে। তা উনি খুব পে করেছিলেন আর বারবার জিজ্ঞেস করছেন, এই তখন আমি বললাম উদয় সঙ্গ কালচার সেন্টারই আমার একটা ক্রিয়েটিভ ডান্স শেখার জায়গা, এই নাচ নিয়েই কিন্তু আমি রবীন্দ্রনাথের নাচ কম্পোজিশন করেছি, আর কোনো দিন কারোর কাছে আমি শিখিনি, কোনো পুরো যা কিছু আজকে শ্যামা হোক, অর্জুন হোক, এ হোক, সব কিছু কিন্তু আমি উদয় সঙ্গ কালচার সেন্টারের নাচ নিয়ে করি। আমরা খুব সমৃদ্ধ হলাম আজকে তোমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলে। তোমার সুস্থতা কামনা করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের আরো আহ, এত সুন্দর নৃত্যশৈলী আরো ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দাও, আমরা আরো মঞ্চে তোমাকে দেখি। এই 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 স্টাইলটা কি করে সবার মধ্যে করা যায়, এর একটা যদি ডান্স গ্রুপ ফেডারেশন থেকে একটা বার করে কেউ, মানে আমি তাতে মানে আমরা কোনোরকম আমরা সেটাই চেষ্টা করছি, এই যে কোনোরকম পারিশ্রমিক ছাড়াই আমি কি গিয়ে শিখে দিয়ে আসবো। আমরা উদয়শঙ্কর নৃত্যশৈলীর যারা যারা সংস্পর্শে এসেছেন সকলের কাছে গিয়ে তাদের কথা শুনছি, হুম, এটা শুনেও আমরা খানিকটা হ্যাঁ, আম, অনুপ্রাণিত হব, এবং পরে আমরা এর পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই 125তম বর্ষে আমরা আরো হ্যাঁ, কিছু করতে চলেছি, হ্যাঁ, দেখা যাক আর হ্যাঁ, কি কি হ্যাঁ, করা যায়। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, তোমাকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমার খুব খুব ভালো ভালো লাগলো থেকো। যে এই নিয়ে কথা বলতে পারলাম, এই নিয়ে খুব ভালো লাগলো। আমাদের আজকের এই আহ, যাত্রা আপাতত এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।